হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফস্টাইল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। একদিনই অযোধ্যা পাহাড় ভ্রমণের প্রথম পর্বে আপনারা দেখেছেন মুরগুমা ড্যাম, মুরগুমা ভিউ পয়েন্ট বা উকামবুরু, ময়ূর পাহাড়, সীতাকুণ্ড, মার্বেল লেক, বামনি ফলস, টুরগা ফলস এবং টুরগা ড্যাম। আর আজ দ্বিতীয় পর্বে আমরা দেখে নেব খয়রাবেড়া ড্যাম, মুখোশগ্রাম চুড়িদা, লহরিয়া শিব মন্দির, লহরিয়া ড্যাম বা কৃষ্ণবাজার ড্যাম, লোয়ার ড্যাম, আপার ড্যাম এবং বাঁকাডহর। যারা যারা প্রথম পর্বের ভিডিওটা এখনও অবধি দেখেননি তারা জলদি গিয়ে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে প্রথম পর্বের ভিডিওটি দেখে নিন। আর এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টুরগা ড্যাম দেখার পর আমরা এখন চলেছি খয়রাবেড়ার দিকে। হিলটপ থেকে নেমে চড়িদা অর্থাৎ মুখোশ গ্রাম হয়ে আমরা খয়রাবেড়া ড্যামে পৌঁছাবো। তবে আমরা যাওয়ার সময় চড়িদায় ঢুকবো না, আমরা ফেরার পথে চড়িদায় ঢুকবো। আপনাদের ইচ্ছে হলে আপনারা যাওয়ার পথেও চড়িদা নেমে তারপর খয়রাবেড়া ড্যাম যেতে পারেন। খয়রাবেড়া ড্যাম যাওয়ার রাস্তাটিও অত্যন্ত সুন্দর। পাহাড় ও জঙ্গল দিয়ে ঘেরা বেশ সরু রাস্তার মধ্য দিয়ে গাড়ি ছুটে চলবে। আর এভাবেই দুপাশের পাহাড় জঙ্গল দেখতে দেখতে আমরা পৌঁছে যাব খয়রাবেড়া ড্যামে। খয়রাবেড়া ড্যাম বর্তমানে পুরুলিয়ার সুইজারল্যান্ড আখ্যা পেয়েছে। আর এই খয়রাবেড়া ড্যামের বিপরীত দিকে যে পাহাড় রয়েছে সেটাই হচ্ছে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ চেমটাবুরু। বর্তমানে এই চেমটাবুরু পাহাড়ের উপর ট্রেকিং করে ওঠা যায় এবং এই পাহাড়ের উপর থেকে খয়রাবেড়া ড্যাম সমেত অযোধ্যা পাহাড়ের একটা দারুণ নৈসর্গিক ভিউ পাওয়া যায়। চারপাশে পাহাড় দ্বারা বেষ্টিত এই জলাধার অপূর্ব সুন্দর। আশেপাশে রয়েছে বেশ কিছু খাবারের দোকান যেখানে অর্ডার করলে দেশি মুরগি রান্না করে দেওয়া হয়, তাই চাইলে এখানে জমিয়ে পিকনিকও করা যাবে। খয়রাবেড়া থেকে আবার আমরা চড়িদা হয়ে অযোধ্যা হিলটপে উঠব, তাই খয়রাবেড়া ড্যাম থেকে আমরা এখন এসে পড়েছি চড়িদা, যেটি মুখোশ গ্রাম হিসেবে পরিচিত, কারণ এখানেই তৈরি করা হয় বিশ্ববিখ্যাত ছৌ নাচের জন্য ব্যবহৃত মুখোশ। তাই বাঘমুন্ডির এই চড়িদা গ্রামে ঢুকলেই দেখতে পাবেন রাস্তার দুপাশারই রয়েছে এই ছৌ মুখোশের দোকান। $50 থেকে শুরু করে 10,000 টাকার মুখোশও রয়েছে এখানে, যদিও সব মুখোশ নাচের জন্য ব্যবহৃত হয় না, যেগুলো বড় মুখোশ সেগুলোই নাচের জন্য ব্যবহৃত হয়। আর বাকি যে ছোট ছোট মুখোশগুলো দেখছেন বর্তমানে সেগুলো ঘর সাজানোর কাজে ব্যবহৃত হয়। আপনি চাইলে এখান থেকে ঘর সাজানোর জন্য এবং কাউকে গিফট করার জন্য মুখোশ কিনতেই পারেন। অপূর্ব সুন্দর এই মুখোশগুলি। যদিও আগে ছৌ নাচে যে মুখোশ ব্যবহৃত হতো তাতে পালক বা অন্যান্য প্রাকৃতিক জিনিসের ব্যবহার বেশি ছিল, বর্তমানে প্লাস্টিকের ব্যবহারটা বেশি, কারণ এগুলো অনেক বেশি টেকসই হয়। আগে যখন এই পালকের মুখোশগুলো ব্যবহার করা হতো তখন সেগুলোর থেকে পালক খসে খসে পড়তো, তাই এখন এই মুখোশগুলো যথেষ্ট টেকসই করার জন্য প্লাস্টিকের জিনিসের ব্যবহার বেশি বেড়েছে। পুরুলিয়ার ছৌ নাচ পৃথিবী বিখ্যাত। যারা এই নাচকে শুধুমাত্র আদিবাসী লোকনৃত্য বলে মনে করেন তাদেরকে জানিয়ে রাখা দরকার যে এই নাচ শুধুমাত্র আদিবাসীদের লোকনৃত্য নয়। এই নাচ হলো ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স, মার্শাল আর্ট, অ্যাক্রোবেট এবং নানা ধরনের আর্টের সংমিশ্রণ। এবং এই নাচ যথেষ্ট কঠিন। আগেকার দিনে শুধুমাত্র পুরুষেরা এই নাচ করতেন, বর্তমানে মহিলারাও ছৌ নাচ করা শুরু করেছেন। আর ছৌয়ের মুখোশ পরে ধামসা মাদলের তালে যখন ছৌ শিল্পীরা নেচে ওঠেন সেই নৃত্যকলার একটা আলাদাই সৌন্দর্য ফুটে ওঠে। কিরকম রেঞ্জের মুখোশ আছে এখানে? যেমন সাইজ তেমন দাম বলবো।
আচ্ছা, বড়গুলোর কিরকম দাম আছে? বড়গুলো ওগুলো 1000 টাকা। আচ্ছা, আর এই ছোট ছোট যেগুলো নিচে আছে? নিচেগুলো 300 দাম আছে, আর জন্য একদম ছোট আছে এগুলো 150 টাকা করে। এই মুখোশগুলো কি দিয়ে তৈরি? এগুলো সব কাগজ দিয়ে তৈরি। সব কাগজ? হ্যাঁ আর কোনো কাপড় বা হ্যাঁ, কিছু? কাপড় উপরে কাপড়ের লেপ দেওয়া থাকে বড় বড়। আচ্ছা, আর মাটি? মাটি একদম কম পরিমাণে, আচ্ছা, 2% মাটি থাকে। দেখুন মাটি না হলে তো ফিনিশিংটা আসবে না। আর কি থাকে, কোনো আঠা জাতীয় কিছু বা? হ্যাঁ, আঠা জাতীয় না হলে পেস্টিং হবে না। মানে কিসের আঠা ওটা? ডিডিএল আর মাটি মিক্স করে নিয়ে করতে হবে, ফুটিয়ে আচ্ছা নিয়ে। আচ্ছা। এটার আলাদা আলাদা পদ্ধতি আছে, কেউ ফেভিকল মিক্স করে, হুম হুম। মানে যে যেরকম ভাবে। তো এই মুখোশগুলো আপনাদের কিরকম রেঞ্জের আছে? এই মুখোশগুলো আমাদের নানা রকম রেঞ্জ আছে। 40 টাকা জোড়া থেকে স্টার্ট আমার, আচ্ছা ওটা আছে আপনার 900 টাকা। আচ্ছা। আর এখন সময় পাই নাই আমরা, নাচে 2000 টাকা 2500 টাকার মধ্যেও আছে। আর যেগুলো পরে নাচ করা হয়, ছৌ নাচ, হ্যাঁ, সেগুলো? ওগুলোই তো 2-2500, 2500, 3000। 4000, মানে উপর আগের মতো তো আর পালক নেই, মানে এখন তো সব প্লাস্টিক ইউজ হচ্ছে। না, পালক আছে, পালকের আছে? পালকের ইউজ করা আছে। হ্যাঁ, না আগে যে পাখির পালক। স্পেশালি আমার দোকানে পাবেন। আচ্ছা, এই জিনিসটা আপনি কারো দোকানে না যে পাবেন না। পাখির পালক ইউজ হতো আগে। পাখির পালকে হ্যাঁ, ওইরকম বড় মুখোশগুলো তো এখন পাওয়া যায় কি আর? হ্যাঁ পাওয়া যায়, কিন্তু মানে মার্কেটিংটা কমে হ্যাঁ, গেছে। কমে গেছে, মানে নাচার সময় ছেড়ে ছেড়ে পড়ে যায় বলে আর কি। হ্যাঁ, আর ওই জিনিসগুলো এখন পাওয়া যাচ্ছে না বেশি। আচ্ছা আচ্ছা কিন্তু ওই রকমের মধ্যে আমরা শিল্পীরা চালিয়ে যাচ্ছি। আচ্ছা। এখন থেকে প্রায় 150 বছর আগে বাঘমুন্ডির রাজা মদন মোহন সিং দেও বর্ধমান থেকে সূত্রধর সম্প্রদায়ের মানুষদের নিয়ে আসেন এই চড়িদা গ্রামে রাজবাড়ির প্রতিমা তৈরি করার জন্য। সেই সূত্রধর পরিবারগুলি বর্তমানে সবাই মুখোশ শিল্পের সঙ্গে যুক্ত। বর্তমানে চড়িদার 115টি পরিবারের 300রও বেশি মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত, এবং আবার এদের মধ্যে 100 জন হচ্ছেন মহিলা। মুখোশ বানানোই এই চড়িদা গ্রামের বাসিন্দাদের মূল কাজ। মূলত এই মুখোশ শিল্প একটি পারিবারিক শিল্প। এখানে রয়েছে একটি ছৌ মুখোশের মিউজিয়াম, যেটা আপনারা ঘুরে দেখতে পারেন। যদিও মিউজিয়ামটি আরেকটু ভালোভাবে রক্ষণাবেক্ষণ করলে ভালো হয়। আরও ছৌ নাচের সম্পর্কে এবং ছৌ নাচের মুখোশের সম্পর্কে যদি তথ্য তুলে ধরা হয় এবং বিভিন্ন রকম জিনিসপত্র তুলে ধরা হয়, তাহলে হয়তো আরও ভালো লাগবে। এই যে এই মুখোশগুলো দেখছেন, এগুলো আগে ব্যবহার করা হতো। এই মিউজিয়ামে ছৌ নাচ সম্পর্কিত বেশ কিছু তথ্য রয়েছে, তবে সেগুলি ঠিকমতো অর্গানাইজড করা নেই, এবং মিউজিয়ামটা আরও একটু ভালোভাবে রক্ষণাবেক্ষণ হলে আরও ভালো হয়। এখানে রয়েছে বেশ কিছু ব্যবহৃত মুখোশও। এই যে দেখছেন, এই ধরনের পুরনো মুখোশে প্রাকৃতিক জিনিসের ব্যবহারটা বেশি হয়েছে। পুরনো মুখোশগুলির সাথে নতুন মুখোশও রয়েছে। ছৌ নাচের বিভিন্ন ধরনের পালা হয়ে থাকে, যেমন মহিষাসুর বধপালা, রাবণ বধপালা ইত্যাদি। আর মুখোশও হয় বিভিন্ন ধরনের, যেমন রাম, কৃষ্ণ, কার্তিক, গণেশ, এদের মুখোশকে বলা হয় বাবু মুখোশ। শুম্ভ, নিশুম্ভ, রাবণ, এদের মুখোশকে বলা হয় বীর মুখোশ, এবং নন্দী, ভিঙ্গি, বিভিন্ন শ্মশান অনুচরের মুখোশকে বলা হয়ে থাকে ভূত মুখোশ। মুখোশ তৈরির উপাদান হিসেবে ব্যবহার করা হয়ে থাকে দোআঁশ ও এঁটেল মাটি, পুরনো সুতির কাপড়, তেঁতুল বীজের গুঁড়ো, কাঠকয়লার মিহি ছাই, কাগজ, আঠা, বিভিন্ন ধরনের রং এবং সাজানোর নানা রকমের উপকরণ। চড়িদা থেকে আমরা আবার এগিয়ে চলেছি অযোধ্যা পাহাড়ের দিকে। আমরা এখন অযোধ্যা পাহাড়ের নিচেই রয়েছি। আমরা প্রথমেই দেখে নেব লহরিয়া শিব মন্দির, তার পেছনে অবস্থিত লহরিয়া ড্যাম বা কৃষ্ণবাজার ড্যাম, এবং তারপর আমরা লোয়ার ড্যাম হয়ে যাব আপার ড্যামের দিকে।
আমরা এখন লহরিয়া ড্যাম বা কেষ্টবাজার ড্যামের খুব কাছাকাছি রয়েছি। এই কেষ্টবাজার ইরিগেশন স্কিম এটা প্রতিষ্ঠা করা হয় 1976 সালে। এখানকার প্রায় 700 হেক্টর খরিফ শস্য এবং প্রায় 70 হেক্টর রবি শস্যে জলসেচ ব্যবস্থা করার জন্য। আমরা লহরিয়া শিব মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। সামনের এই রাস্তা দিয়ে এগিয়ে গেলেই পড়বে সেই শিব মন্দির। আমরা যেহেতু প্রায় দুপুরের দিকে এসে পৌঁছেছি, তাই এখন মন্দিরে ভিড় কম। সকালবেলা এলে ভিড়টা একটু বেশি দেখা যেত। এছাড়া বিভিন্ন পিক সিজনে এবং শ্রাবণ মাসে এই লহরিয়া শিব মন্দিরে অত্যন্ত ভিড় হয়। মন্দির চত্বরটি অত্যন্ত সুন্দর এবং শিব মন্দির ছাড়াও এখানে রাধাকৃষ্ণের মন্দির, হরি মন্দির এগুলোও রয়েছে। স্থানীয় লোকজনের কাছে লহরিয়া বাবা অত্যন্ত জাগ্রত এবং শ্রাবণ মাসে এখানে প্রচুর ভক্ত সমাগম ঘটে। মন্দির ফাঁকা থাকায় বেশ ভালোভাবেই লহরিয়ার বাবার দর্শন পেলাম আমরা। মন্দির চত্বরটি বেশ পরিষ্কার এবং সুন্দরভাবে সাজানো। আর পেছন দিকের এই রাস্তা দিয়ে এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব লহরিয়া ড্যাম বা কেষ্টবাজার ড্যাম। এই যে দেখছেন পেছন দিকে এই মন্দিরটি ছিল। আর এবার আমরা এই যে কেষ্টবাজার ড্যামকে পাশে রেখে এগিয়ে চলেছি লোয়ার ড্যামের দিকে। আমরা আবার আস্তে আস্তে হিলটপের দিকে এগিয়ে চলেছি। পুরো রাস্তার ভিউটা দেখার মতো। আমরা এসে পড়েছি লোয়ার ড্যামের কাছে। এই যে দেখছেন এটা হলো লোয়ার ড্যাম। আর এ পাশে যে ড্যামটা দেখছেন এটা হচ্ছে সেই লহরিয়া বা কেষ্টবাজার ড্যামটা। সূর্য এখন ধীরে ধীরে অস্ত যাওয়ার পথে, আর সেই সময় এই ভিউটা জাস্ট অসাধারণ। আর একটু এগিয়ে সামনের দিকে যাব, সেখান থেকে আরো ভালো একটা ভিউ পাওয়া যাবে লোয়ার ড্যামের।
এই যে দেখছেন একদম মাঝ বরাবর একটা ভিউ পাওয়া যাচ্ছে লোয়ার ড্যাম এবং লহরিয়া ড্যামের। এই দৃশ্য যতই ক্যামেরা বন্দি করুন না কেন মন ভরবে না। আর আরেকটু সামনে এগিয়ে গেলে একদম লোয়ার ড্যামের সামনে থেকে একটা ভিউ পাবেন। ভিউটা দেখে কি মনে হচ্ছে আপনি পুরুলিয়ায় দাঁড়িয়ে আছেন? মনে হচ্ছে না যেন কোনো বিদেশের মাটিতে পৌঁছে গেছি? এই জন্যই হয়তো কবিগুরু লিখে গেছেন, বহুদিন ধরে বহু কোষ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আর এখন আমরা চলেছি আপার ড্যামের উদ্দেশ্যে। একে বেঁকে পাহাড়ি রাস্তার মধ্য দিয়ে গাড়ি এগিয়ে চলেছে। আর যেতে যেতে আমরা আবার দাঁড়িয়ে গেলাম। এখান থেকে লোয়ার ড্যামের একটা দারুণ ভিউ পাওয়া যায়। আমরা চলে এসেছি আপার ড্যামে। আপার ড্যামের এই নীল জলরাশি এক অদ্ভুত সৌন্দর্যের সৃষ্টি করেছে। আপার ড্যামের একদিকে যেমন রয়েছে নীল জলরাশি, তেমনি অপরদিকে রয়েছে সবুজের সমারোহ। এই যে আপার ড্যাম, লোয়ার ড্যাম, এই সমস্ত কিছুই কিন্তু পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পের অন্তর্গত। বামনী নদীর ওপরে পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট বা পিপিএসপির কাজ শুরু হয় 2002 সালে এবং শেষ হয় 2008 সালে। এই জলবিদ্যুৎ প্রকল্পে হায়ার রিজার্ভার অর্থাৎ আপার ড্যাম থেকে লোয়ার রিজার্ভার অর্থাৎ লোয়ার ড্যামে টারবাইনের মাধ্যমে জল প্রবাহিত করা হয়। এই টারবাইনগুলি আবার রিভার্সেবল, অর্থাৎ প্রয়োজনে লোয়ার ড্যাম বা লোয়ার রিজার্ভার থেকে আপার ড্যাম বা হায়ার রিজার্ভারে আবার জল প্রবাহিত করা হয়। বিকেলের দিকে এই আপার ড্যামে এলে সূর্য তখন ঠিক ড্যামের বিপরীতে থাকে, তাই এই সময় ড্যামের ভিউ খুব সুন্দর আসে এবং যদি আপনি ফটো বা ভিডিও ক্লিক করেন সেটাও খুব সুন্দর আসে। তাই আপনারা বিকেলের দিকে আপার ড্যামে এলে ভালো হয়। আমরা এখন আপার ড্যাম দিয়ে এগিয়ে চলেছি। পিক সিজনগুলোতে এবং উইকেন্ডে আপার ড্যাম তথা অযোধ্যা পাহাড়ে অত্যন্ত ভিড় হয় এবং তখন কিন্তু এত সুন্দর ভিউ পাওয়া যায় না। আপার ড্যামে গাড়ি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে দেয় না,
এরকমটাই শুনলাম। আমরা ডিসেম্বরের মাঝামাঝি গিয়েছিলাম, তাই চেষ্টা করুন ডিসেম্বরের মাঝামাঝি বা তার আগে অযোধ্যা পাহাড় আসার জন্য, কারণ বড়দিনের সপ্তাহে অযোধ্যা পাহাড়ে ভিড় বেশি থাকে। আপার ড্যামের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি, আর এখান থেকে ড্যামের ভিউটা জাস্ট অসাধারণ। ঘড়ির কাঁটা এখন অনেকটাই বাজে। আমরা দিনের আলোয় সমস্ত স্পট কভার করব বলে লাঞ্চটা কিছুক্ষণের জন্য স্থগিত রেখেছিলাম। সারাদিন ঘুরে ঘুরে আমরা ক্লান্ত, এখন বেশ খিদে পেয়েছে, আর তাই আমরা এখন সেরে নেব আমাদের লাঞ্চ। আর এখন আমরা এসে পড়েছি সকালে যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম সে দোকানে। এখানের খাবার অত্যন্ত ভালো, দামও রিজনেবল। অযোধ্যা হিলটপেই এটি অবস্থিত। অযোধ্যার যে বাস স্ট্যান্ড রয়েছে তার কাছাকাছি রয়েছে এটি। আপনারা যদি দলবল নিয়ে যান এবং আগে থেকে ওনাদের কন্ট্যাক্ট করে জানিয়ে দেন কি খাবেন, কখন খাবেন, ওনারা রেডি করে রেখে দেন। স্ক্রিনে মোবাইল নাম্বার দেখতে পাবেন, সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমাদের সমস্ত স্পট কভার করা প্রায় হয়ে গেছে, আর এখন আমরা হিলটপ দিয়ে নেমে সিরকাবাদ হয়ে ফিরে যাব পুরুলিয়া। আর সেই ফিরতি পথে আমরা এসে পড়েছি আমাদের অন্তিম স্পটে। এসের মতো দেখতে এই রাস্তাটি এস পয়েন্ট নামে চিহ্নিত করা হলেও এটির আসল নাম হচ্ছে বাঁকা ডহর। ডহর কথার অর্থ হলো পথ। একে বেঁকে এই পথ চলে গিয়েছে বলে সম্ভবত এর নাম হয়েছে বাঁকা ডহর। চারপাশ পাহাড় ও গাছপালা দিয়ে ঘেরা এসের মতো দেখতে এই রাস্তাটি আপনার নজর কাড়বেই। একদিনে অযোধ্যার প্রায় 1 ডজনেরও বেশি স্পট আমরা সাকসেসফুলি কভার করতে পেরেছি। আর এখন সূর্যদেবও অস্ত চলে, আর আমরাও ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। অযোধ্যা পাহাড়ের এই প্রাকৃতিক সৌন্দর্য এক স্বর্গীয় অনুভূতি এনে দেয়। তাই পরিশেষে সমস্ত পর্যটকদের কাছে আমাদের অনুরোধ, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেমন আমাদের মন ভরিয়ে তুলছে, তেমনি এই প্রাকৃতিক সৌন্দর্যকে বজায় রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। লক্ষ্য করলাম অযোধ্যা পাহাড়ের যত্রতত্র প্লাস্টিক, ময়লা, আবর্জনা এগুলো জমা হচ্ছে। এই সুন্দর প্রাকৃতিক জায়গায় লোকজনের সংখ্যা কিন্তু খুবই কম, তাই এই ময়লা আবর্জনা দূরীকরণের কাজগুলি আমাদেরকেই করতে হবে, যাতে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভালোভাবে বজায় থাকে, যাতে আমরা আবারও বারে বারে অযোধ্যা পাহাড়ে ফিরে আসতে পারি। তাই চেষ্টা করুন প্যাকেটজাত খাবার দাবার বা অন্যান্য প্লাস্টিক, আবর্জনা, থার্মোকলের প্লেট ইত্যাদি এখানে না ফেলে সেগুলোকে একটা ব্যাগে করে নিজের সাথে নিয়ে গিয়ে হোটেলে বা বাড়িতে ডাস্টবিনে ফেলার। প্রকৃতি যেমন তার সৌন্দর্য দিয়ে আমাদের মন ভালো রাখছে, তেমনি এই প্রকৃতিকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের সবার। শুধু অযোধ্যা পাহাড় নয়, সমস্ত ট্যুরিস্ট স্পটগুলোকেই এভাবেই ভালো রাখুন, ভালো থাকুন। আমরা এখন অযোধ্যা পাহাড় থেকে নেমে সিরকাবাদ হয়ে পুরুলিয়া ফিরব। এই সিরকাবাদে কিন্তু প্রচুর আখের চাষ হয় এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় দুপাশে আখের ক্ষেত দেখতে পাবেন আপনারা। এই প্ল্যানে ঘুরলে মোটামুটি অযোধ্যা পাহাড়ের সমস্ত গুরুত্বপূর্ণ স্পটগুলি আপনার কভার করা হয়ে যাবে একদিনে। এরপর আপনারা দেখে নিতে পারেন গড সার্কিট, কিংবা ঘুরে দেখতে পারেন সিটি অফ ওয়াটারফলস। আমাদের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দেওয়া থাকবে। এই সংক্রান্ত ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আর অযোধ্যা পাহাড়ের কোন জায়গাটি আপনার সবথেকে বেশি ভালো লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে খুব শিগগির।
Till then, live life with style. Bye bye.